আচ্ছা, বীক্ষণ যন্ত্রের ২ নম্বর বীক্ষণ যন্ত্রটি হচ্ছে দূরবীক্ষণ। তার মানে দূরের জিনিসকে আমরা স্পষ্টভাবে দেখার জন্য যে যন্ত্র ব্যবহার করি সেটা হচ্ছে দূরবীক্ষণ, বহু দূরের বস্তুকে। এবং বহু দূরের বস্তু হওয়ার ফলে বীক্ষণ কোণটা আমাদের নর্মালে চোখে খুব ছোট হয়, সেই জন্য তাকে আমরা ভীষণ ছোট দেখি, কিন্তু এই যন্ত্রের সাহায্যে আমরা সেটাকে অনেকটা বড় করে তুলি। তাহলে আমাদের এই যে দূরবীক্ষণ যন্ত্র, এই দূরবীক্ষণ যন্ত্র আবার দু রকমের। একটা হচ্ছে টেলিস্কোপ, একটা হচ্ছে নববীক্ষণ বা অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ, যেটা আমরা এখন আলোচনা করব। আরেকটা টেলিস্কোপ আছে যাকে আমরা বলি টেরেস্ট্রিয়াল টেলিস্কোপ, ভূ দূরবীক্ষণ। নববীক্ষণটা হচ্ছে আকাশে যে সমস্ত দূরের যে সমস্ত চাঁদ তারা ইত্যাদি যেসব বস্তু আছে সেগুলো দেখার জন্য, গ্রহ নক্ষত্র তাই দেখা যায়। ভূ দূরবীক্ষণটা ব্যবহার হয় পৃথিবীর ওপরে যে দূরবর্তী বস্তু দেখার জন্য। আচ্ছা, নববীক্ষণে যে ফাইনাল যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটা অসৎ আর অবশিষ্ট, বিবর্ধিত অসৎ অবশিষ্ট। কিন্তু ভূ দূরবীক্ষণ কিন্তু এমনভাবে তৈরি করা হয় যাতে সৎ শিষ্য তৈরি হয়, অসৎ এই সৎ বিবর্ধিত সমশিষ্য বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয় ভূ দূরবীক্ষণে। আচ্ছা, এই যে নববীক্ষণ আবার দুরকম আছে। একটা হচ্ছে প্রতিসরণের দ্বারা জিনিসটা তৈরি করা হয়, প্রতিসারক। আরেকটা হচ্ছে প্রতিফলন দূরবীক্ষণ, যেখানে প্রতিসারকের ক্ষেত্রে আমরা উত্তল লেন্স বা লেন্স সমবায় ব্যবহার করি। প্রতিফলনের ক্ষেত্রে আমরা অবতল দর্পণ বা অধিবৃত্ত যে দর্পণ, প্যারাবলয়েডাল মিরর, সেই সমস্ত ব্যবহার করে প্রতিফলন টেলিস্কোপ, রিফ্লেক্টিং টেলিস্কোপ বানানো হয়। আজকে আমাদের পড়ার বিষয় হলো প্রতিসারক নববীক্ষণ, যেটা অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ, যেটা প্রতিসারণ পদ্ধতিতে। আচ্ছা, প্রথম টেলিস্কোপের করেছিলেন কিন্তু গ্যালিলিও, এবং গ্যালিলিয়ান টেলিস্কোপ আরেক রকমের প্রতিসরণ টেলিস্কোপ, যেখানে গ্যালিলিও সমশিষ্য প্রতিবিম্ব পাওয়ার জন্য একটি উত্তল লেন্স আর বাকিটি অবতল লেন্স ব্যবহার করেছিলেন। কিন্তু সেটা আমাদের পড়ার বিষয় নয়। আমাদের পড়ার বিষয় হচ্ছে যেখানে দুটো লেন্স বা লেন্সের সমষ্টি দিয়ে তৈরি করা যে টেলিস্কোপ, এবং সেটা প্রতিসারণের দ্বারা যে প্রতিবিম্ব তৈরি করে। কাজেই আমরা প্রতিসারক নববীক্ষণ সেটা আমরা করব। প্রতিসারণ নববীক্ষণের ক্ষেত্রে প্রথমত আমরা যেহেতু বহু দূরের বস্তু, গ্রহ নক্ষত্র সূর্য দ্বারা ইত্যাদি দেখছি, কাজেই এখানেও দুটো লেন্স রাখা হয়েছে এক অক্ষর মধ্যে। শুধু তাই নয়, যেটা বেসিক টেলিস্কোপ তৈরি করা হয়েছিল সেটা কিন্তু একটি নলের মধ্যে, মানে একটি ধাতব নল, তার দুদিকে দুটো লেন্স। তার মধ্যে যেটি অবজেক্টিভ বা অভিলক্ষ, সেই লেন্সটির উন্মেষ অনেক বেশি বৃহৎ, তার সঙ্গে তার ফোকাল লেন্থও অনেক বেশি। আর যেটি অভিনেত্র, যেটা আমাদের চোখের কাছে থাকে, সেটি তুলনামূলকভাবে উন্মেষটা কম এবং তার ফোকাল লেন্থও কম। এই ক্ষেত্রে কিন্তু এই দুটো লেন্সের মধ্যে যে দূরত্ব, সেটা লেন্সটাকে সরিয়ে অভিনেত্র লেন্সটাকে অভিলক্ষের দিকে সরিয়ে স্ক্রু সিস্টেমে চেঞ্জ করা হয়। যেটা এতে ছিল, অনুবীক্ষণ যন্ত্রে ছিল যে দুটো নলকে সরানো হতো, এখানে একটা নল দিয়েও করা যাচ্ছে। সেখানে লেন্সগুলো কিন্তু একে অপরের থেকে সরানোর ব্যবস্থা করা আছে। আচ্ছা, তাহলে আমরা আজকে প্রথম যে এটা কিভাবে আমরা ফোকাসিং করি সেটা একটা দেখে নিই। প্রথমে আমরা করছি যেখানে আমাদের চূড়ান্ত প্রতিবিম্বটা তৈরি হচ্ছে আবার অসীমে, তার মানে অসীম থেকে রশ্মি এসে দুবার প্রতিসরণের পরে ফাইনাল যে প্রতিবিম্ব সেটা অসীমেই তৈরি হচ্ছে। এটাকে বলা হয় অসীম দূরত্ব ফোকাসিং বা অসীম ফোকাসিং পদ্ধতি বা নর্মাল অ্যাডজাস্টমেন্ট।
কেন করা হচ্ছে সেটাও বলে দিচ্ছি। প্রথমত সমান্তরাল রশ্মিগুচ্ছ একটি দূরবর্তী কোনো নক্ষত্র বা কোনো কিছু থেকে যখন আসছে, এসে সবসময় সেটা এই ফোকাল প্লেন মানে অবজেক্টিভ বা অভিলক্ষর যে ফোকাল প্লেন তার মধ্যে একটা খুব ছোট ক্ষুদ্র সৎ প্রতিবিম্ব তৈরি করছে। সেটা আমরা এখানে দেখাচ্ছি, FAPQ প্রতিবিম্বটি তৈরি হলো, খুব ছোট। এইবার আমরা যদি এই আইপিসটা মানে অভিনেত্রকে এমনভাবে অ্যাডজাস্ট করি যাতে এই বিন্দুটাই তার ফোকাস হয়, তার মানে দুটো ফোকাস যদি কোয়েনসাইড করে, তাহলে যেটা হবে যে ফোকাসে থাকা কোনো বস্তুর অসৎ বিম্বটা সেটা তৈরি হবে অসীমে। তার ফলে কিন্তু আমাদের অভিযোজন ক্ষমতা ছাড়াই, চোখের স্ট্রেস না দিয়ে কোনো অভিযোজন ক্ষমতা ছাড়াই আমরা ওই ফাইনাল প্রতিবিম্বটাকে দেখতে পাবো। সেই জন্য এটাকে বলা হয় স্বাভাবিক সমন্বয় বা নর্মাল অ্যাডজাস্টমেন্ট। তাতে দেখতে আমাদের চোখে কোনো স্ট্রেস পড়বে না। কিন্তু যেটা হবে সেটা হচ্ছে তার বিবর্ধনটা, যদিও বিবর্ধিত ইমেজ হবে, কিন্তু সেটা বিবর্ধনটা তুলনামূলকভাবে কম হবে। আমরা সেটা দেখাবো অঙ্ক কোষে যে বিবর্ধন কতটা হবে। তাহলে দেখো, এখানে আমাদের যেহেতু কোনো বস্তুকে আমরা আলাদা করে দেখতে পাচ্ছি না, সেই জন্য আমরা, এবং বহু দূর থেকে এই আলোক রশ্মিগুলো আসছে, সেই জন্য এই অবজেক্টিভে এই আলোক রশ্মিগুলো যে কোণ তৈরি করছে তাকেই কিন্তু আমরা ওই যন্ত্র ছাড়া আমাদের খালি চোখে যে কৌণিক বীক্ষণ কোণ তৈরি হয় তার সমান বলে ধরে নিচ্ছি। তার কারণ হচ্ছে যে বস্তু আমাদের চোখ এবং অবজেক্টিভ দুটোর থেকেই অনেক দূরে, অসীমে অবস্থিত। সেই ক্ষেত্রে এই কোণটাকেই আমরা আলফা বলে ধরে নিচ্ছি, যেটা বস্তু দ্বারা তৈরি করে হচ্ছে চোখের লেন্সে সেইটাকে। আর যেটা ফাইনাল ইমেজ তৈরি হচ্ছে সেটা কিন্তু এই আই লেন্সে যে কোণ তৈরি করছে সেটা হচ্ছে বিটা। কাজে আমাদের আলফা বীক্ষণ কোণ আর বিটা বীক্ষণ কোণ এই দুটো এইভাবে আমরা তাদেরকে আইডেন্টিফাই করছি। তাহলে এবার আমরা যদি কৌণিক বিবর্ধনকে বিটা বাই আলফা এই বলে করতে চাই, সেখানে আলফা যেটা সেটা অ্যাকচুয়ালি হচ্ছে ট্যান আলফা, সেটা হচ্ছে PQ বাই এই C1F বা F0 বলতে পারি, কারণ F মানে হচ্ছে F বিন্দুটাই হচ্ছে অবজেক্টিভের ফোকাস, আবার সেটাই হচ্ছে আইপিসেরও ফোকাস। কাজেই এই আর বিটাটা হচ্ছে অলমোস্ট যেটা ট্যান বিটা, দ্যাট ইজ অলসো ইকুয়াল টু PQ ডিভাইডেড বাই C2F মানে C2FE, একই বিন্দু। তাহলে এবার আলফা বিটা বাই আলফা এটাকে তাহলে বলতে পারি PQ বাই স্মল f0, আর এটা PQ বাই FE। FE হচ্ছে আইপিসের ফোকাল লেংথ, F0 হচ্ছে অবজেক্টিভের ফোকাল লেংথ, এবং এদের যে রেশিও সেটাই হচ্ছে M। তাহলে M হচ্ছে PQ বাই FE into F0 by PQ, and that is coming to be equal to F0 by FE। এটা হচ্ছে M। আচ্ছা, এইবার আমরা যেটা করব, এবং অবশ্যই প্রতিবিম্বটা কিন্তু অবশিষ্য। এবার আমরা যেটা বস্তু সাপেক্ষে অবশিষ্য, কাজে এটাকে আমাকে মাইনাস নিতে হবে যদি আমরা অবশিষ্য বোঝাতে চাই, ঠিক আছে? কিন্তু এই যদিও এটা আমাদের চোখের খুব কম স্ট্রেস দিয়ে আমরা এটা দেখতে পাই, তবুও আমরা এই ম্যাগনিফাইং পাওয়ারটা বাড়ানোর জন্য, কিন্তু বিবর্ধন ক্ষমতা বাড়ানোর জন্য আমরা কিন্তু
যেটা করা হয় সেটা হচ্ছে এই আই লেন্সটাকে একটু ঠেলে ভেতর দিকে আরেকটু অবজেক্টিভের দিকে ঠেলে, মানে অভিনেত্রকে অভিলক্ষের দিকে একটু ঠেলে দেওয়া হয়, যার ফলে ফোকাসটা এগিয়ে যায়। মানে ইন্টারমিডিয়েট যে ইমেজটা তৈরি হয় সেটা আই লেন্সের আলোককেন্দ্র আর ফোকাসের মধ্যে তৈরি হয়, এবং তার ফলে ইমেজটা আরও সরে আসে, আরও এগিয়ে আসে আমাদের চোখের দিকে। তাহলে পরের যে আরেকটা অপশন ফোকাসিং, সেটা হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে যদি আমরা ফোকাস করি, তাহলে সেটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, আমরা আগের যে ফোকাসিংটা করলাম অসীমে চূড়ান্ত প্রতিবিম্বটাকে তৈরি করার, সেখানে এই দুটো যে লেন্স, মানে আই লেন্স বা অভিনেত্র আর অভিলক্ষ অবজেক্টিভ লেন্স, এই দুটোর মধ্যে দূরত্বটা তখন ছিল এল, সেটা ছিল f0 প্লাস fe। এটা আমরা আবার কাজে লাগাবো যখন দুটো লেন্সের মধ্যে এক্স্যাক্টলি তাদের ফোকাল লেন্থের যোগফলের দূরত্ব সেটাই ছিল। এবার যখন আমরা চাইছি যে আমাদের ইমেজ যেটা সেটা সব থেকে বড় তৈরি হোক এবং আমাদের চোখের কাছে তৈরি হোক, যাতে বীক্ষণ কোণটা সব থেকে বড় হয়, বিটাটা সব থেকে বড় হয়, সেই জন্য তখন কি করা হয়, এই আই লেন্সটাকে আস্তে আস্তে একটা স্ক্রুয়ের সাহায্যে অভিলক্ষর দিকে আস্তে আস্তে সরিয়ে দেওয়া হয়। তার ফলে আই লেন্সের ফোকাসটা আরও ভেতর দিকে ঢুকে যায়। এবার কি হয়, এই যে ইন্টারমিডিয়েট সৎ প্রতিবিম্বটা তৈরি হয়েছে মাঝখানে মধ্যবর্তী এতে, এই প্রতিবিম্বটা পিকিউ, এটা তখন আই লেন্সের আলোককেন্দ্র আর তার ফোকাসের মধ্যে চলে আসে, এবং আই লেন্সটা তখন ঠিক যেরকম আমি সিম্পল মাইক্রোস্কোপে দেখিয়েছিলাম, একটি এইটার সাপেক্ষে একটি অসৎ, এইটা এই ইন্টারমিডিয়েট ইমেজের সাপেক্ষে সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করে। তাহলে এই ডিস্টেন্সটাকে এমনভাবে অ্যাডজাস্ট করা হবে, অ্যাডজাস্টমেন্টটা করার ফলে ফোকাসিংটা করা হবে যাতে এই সব থেকে বেশি বীক্ষণ কোণ তৈরি করে বা সব থেকে কাছে চলে আসে চূড়ান্ত প্রতিবিম্ব, আর সেই দূরত্বটা হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। কাজে এই ফোকাসিংটাকে আমরা বলবো অসীম নয়, এই ফোকাসিংটা হচ্ছে স্পষ্ট দর্শনের। তার মানে আমি যদি লিখি এটা, যে ফোকাসিং at LDDV, LDDV মানে লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। সেই পজিশনে যদি আমরা ফোকাস করি অ্যাডজাস্ট করে, আই লেন্সটাকে অ্যাডজাস্ট করে, তাহলে যে বিবর্ধন হবে সেটা সব থেকে বেশি বিবর্ধিত হবে, এবং সেটা আমরা বার করব যে কতটা বিবর্ধিত হচ্ছে। বার করার জন্য আমরা এই ছবিটায় দেখতে পাচ্ছি যে ইন্টারমিডিয়েট যে ইমেজটা সেটা কিন্তু যেরকম ছিল সেরকমই এই অবজেক্টিভের ফোকাসে তৈরি হয়েছে f0। কাজেই আলফাটা সেখানে হচ্ছে আলফা, যেটা ট্যান আলফা বা আলফা একই জিনিস, সেটা হচ্ছে আমার PQ বাই f0। এটা যেরকম ছিল সেরকমই আছে, কিন্তু বিটা যেটা, সেটা কি হয়েছে, বিটাটা হচ্ছে ট্যান বিটা, সেটা কিন্তু হচ্ছে PQ বাই এই UE, কারণ এই ডিস্টেন্সটা কত সেটা কিন্তু কোনো নেই, এই ডিস্টেন্সটা ফোকাল লেন্থের থেকে কমে গেছে, U ইজ লেস দ্যান FE। তাহলে এই অবস্থায় রেখে আমরা যে প্রতিবিম্বটি পেলাম সেটি কিন্তু পাচ্ছি। তার মানে যখন এই অবস্থায় রাখা হলো তখন যে প্রতিবিম্ব দূরত্ব যেটা, সেইটা কিন্তু আই লেন্স থেকে VE, প্রতিবিম্ব দূরত্ব VE, সেটা হচ্ছে সব থেকে বেশি পাওয়ার জন্য আমরা সেটাকে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে রেখেছি, মানে ডিতে রেখেছি। তাহলে এবার আমরা
ফোকাসিংয়ের জন্য কৌণিক বিবর্ধন বার করি বিটা বাই আলফা, সেটা আসছে পিকিউ বাই ইউই ইন্টু F0 বাই পিকিউ, তার মানে F0 বাই ইউই। এবং এটাও একটা নেগেটিভ সাইন থাকবে, তার কারণ হচ্ছে এই ইউইটা নেগেটিভ, আর এটা ফাইনাল ইমেজটা বস্তুর সাপেক্ষে কিন্তু অবশিষ্ট। এবার এই ইউইটা আমাদের কাছে একটা আননোন কোয়ান্টিটি, এটা আমরা কোনোভাবেই আমাদের পরীক্ষাগারে মাপতে পারবো না, কাজে এটাকে আমাকে যে নোন কোয়ান্টিটি যেগুলো আমরা জানি, ফোকাল লেংথ বা স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, এইসবের টার্মে এটা বার করতে হবে। কাজে এখানে আবার আমি সেই লেন্স ফর্মুলা দিয়ে বার করছি যে ইউইটা 1 বাই ইউইটা কত। দেখো আমাদের তৈরি হয়েছে ভিই হচ্ছে ডি, কাজে এখানে ভিটা নেগেটিভ এই আই লেন্সের সাপেক্ষে, কাজে 1 বাই মাইনাস ডি মাইনাস অফ 1 বাই মাইনাস ইউই ইকুয়াল টু 1 বাই এফই। এফই হচ্ছে এই আই লেন্সের ফোকাল লেংথ। তার মানে এটা যদি আমরা বার করি 1 বাই ইউইটা, তাহলে 1 বাই ইউই হচ্ছে 1 বাই ডি প্লাস 1 বাই এফই, তার মানে এটা হচ্ছে এফই প্লাস ডি ডিভাইডেড বাই ডি ইন্টু এফই। তাহলে এটাকে যদি আমরা এখন এখানে নিয়ে আসি এই রেজাল্টটা এটাকে, তাহলে এটা দাঁড়াচ্ছে মাইনাস F0 বাই ইউইর জায়গায় আমরা গুণ করছি এফই প্লাস ডি বাই ডি ইন্টু এফই। এফিটাকে বাইরে বার করে নিচ্ছি, তাহলে দাঁড়াচ্ছে F0 বাই এফই, আর এই ডি দিয়ে আমরা যদি এটাকে ভাগ করে দিই তাহলে এটা দাঁড়াবে 1 প্লাস এফই বাই ডি। আগেরটা কিন্তু ডি বাই এফই ছিল, মাইক্রোস্কোপের ক্ষেত্রে ডি বাই এফই ছিল। তার মানে এই পোর্শনটা হচ্ছে ম্যাগনিফিকেশন যখন সেটা অসীমে তৈরি হচ্ছে, আর এই পোর্শনটা তার সাথে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, যেটা একের থেকে বেশি একটা কোনো সংখ্যা, সেটা মাল্টিপ্লাই হচ্ছে এই ম্যাগনিফিকেশনের সঙ্গে, তার ফলে টোটাল ম্যাগনিফিকেশন কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। কাজেই আমাদের ফাইনালি এই এলডিটিভিতে যদি ফোকাস করা হয়, যেটা দেখতে আমাদের চোখে স্ট্রেন বেশি পড়ে, আমাদের চোখের উপযোজন ক্ষমতা ব্যবহার করে আমরা ওই বস্তুটিকে দেখি, কাজে কিন্তু সবথেকে সর্বাধিক ম্যাগনিফিকেশন বা বিবর্ধন এটাই হবে। সাধারণত এই দুটোর মাঝামাঝি জায়গায় টেলিস্কোপকে ফোকাস করা হয়, যাতে আমরা সব কিছু সুন্দরভাবে দেখতে পাই। আচ্ছা, এখান থেকে দেখে বোঝাই যাচ্ছে যত F0টা যত বড় হবে তত কিন্তু ম্যাগনিফিকেশন বিবর্ধন ক্ষমতা বাড়বে। এটা একটা নেগেটিভ কোয়ান্টিটি, কারণ ফাইনাল ইমেজটা, চূড়ান্ত প্রতিবিম্বটা বস্তু সাপেক্ষে অবশিষ্ট, এটা একটা। আর স্পষ্ট দর্শনের এতে আমরা এটা পাচ্ছি। আচ্ছা, F0 বাড়াতে হবে, FE কমাতে হবে, তার মানে এটার ফোকাস দূরত্ব ছোট করতে হবে, মানে ছোট ফোকাল লেন্থের লেন্স নিতে হবে, আর এটা বড় ফোকাল লেন্থের লেন্স। শুধু তাই নয়, এইটার উন্মেষ অনেক বেশি নেওয়া হয়, যেটা ঠিক মাইক্রোস্কোপে ঠিক উল্টো। এটা কেন উন্মেষ বেশি নেওয়া হয়? কারণ এই যে সমান্তরাল রশ্মিগুলো, এগুলো অনেক দূর থেকে আসছে, কাজেই একটা মানে লার্জ নাম্বার, অনেকটা বেশি সংখ্যক রশ্মিকে যদি এর মধ্যে দিয়ে পাঠানো না যায়, প্রতিসরণ না হয়, তাহলে এই যে প্রতিবিম্বগুলোর যে ব্রাইটনেস বা উজ্জ্বলতা ক্রমশ কমে আসবে। তাহলে মানে আলোর ইন্টেন্সিটিটা বাড়ানোর জন্য এটাও বড় করা হয়, যাতে যত বেশি সংখ্যক আলো নেওয়া যায়। তবে এর একটা লিমিট আছে, খুব বেশি বড় করা যায় না। আপাতত যে লার্জেস্ট অবজেক্টিভ লেন্স আমাদের পৃথিবীতে রয়েছে, সেটার ডায়ামিটার হচ্ছে 102 সেন্টিমিটার, আর সেটা রয়েছে উইসকনসিনের ইয়ার্টস ইউনিভার্সিটিতে। তো এই রকম
সাইজের যদি আমরা প্রতিসারক তল নিতে পারি, মানে লেন্স নিতে পারি, তাহলে আমরা অনেকটা আলো সংগ্রহ করতে পারবো, যাতে আমাদের প্রতিবিম্বটা অনেক বেশি উজ্জ্বল হবে।
আচ্ছা, আমরা এবার এই অণুবীক্ষণ আর দূরবীক্ষণ যন্ত্রের ওপর যে সমস্ত প্রবলেমগুলো সেট করা হয় সেগুলো একটু দেখে নিই কীরকম হয়। তো প্রথমে আমরা যাচ্ছি অণুবীক্ষণ যন্ত্রের ওপর কিছু টিপিক্যাল কিছু প্রবলেমস যেগুলো বইতে থাকে সেই রকম কিছু প্রবলেম। আচ্ছা, যেমন প্রথম অঙ্কটা হচ্ছে দিয়েছে যে একটি যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ আর অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 1 সেন্টিমিটার অ্যান্ড 4 সেন্টিমিটার। তাহলে আমরা লিখে নিই কী কী দিয়েছে। দিয়েছে যে এই ফোকাস দূরত্ব 1 সেন্টিমিটার আর আরেকটা হচ্ছে 4 সেন্টিমিটার। এবার যেটা বলেছে যে লেন্স দুটোর মাঝের দূরত্ব, তার মানে এল যেটা, দুটো লেন্স যেভাবে ছবি আঁকা হয়েছিল আমার মনে হয় বুঝতে পেরেছ যে তাদের মাঝের দূরত্বটা হচ্ছে 14.5 সেন্টিমিটার। এবার যে বস্তু দূরত্ব অভিলক্ষ থেকে যে বস্তু দূরত্ব মানে u0 সেটা হচ্ছে 1.1 সেন্টিমিটার। আর বস্তুর যে হাইট আর কি, যে প্রথম যে বস্তুটি 1 মিলিমিটার, তার মানে ওই PQ বলে যে হাইটটা ছিল সেটা হচ্ছে ধরো h1, সেটা 1 মিলিমিটার। তো এই ডেটাগুলো দিয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে বার করতে হবে যে বস্তুর অন্তিম প্রতিবিম্বের অবস্থান ও আকার, মানে কোথায় প্রতিবিম্বটা ফাইনালি তৈরি হলো আর তার আকার। এবার এখানে কিন্তু যদিও এইগুলো দিয়েছে, কিন্তু আমাদের কিন্তু একটা একটা করে বার করতে হবে। যেহেতু u0 দিয়েছে আর কোথায় সেকেন্ড লেন্সটা কোথায় সেটা আমরা ইজিলি জানি 14.5 সেন্টিমিটার দূরে, আর u0টা দিয়েছে, তাহলে আমরা প্রথমে দেখে নেব যে এই যে দুটো লেন্স ছিল এই লেন্সের মধ্যে দূরত্ব যে এল, এই এল মানে হচ্ছে কি, এল মানে হচ্ছে দুটো জিনিস v0 আর ue এর যোগফল। কাজেই আমরা আগে এখন v0 বার করব। কাজেই 1/v মাইনাস অফ 1/, মাইনাস 1.1 ইকুয়াল টু 1, কারণ f0 1, এর থেকে বেরিয়ে আসছে, এটাকে আমরা যদি v0 বলি তাহলে এর থেকে বেরিয়ে আসছে v0 হচ্ছে দেখো 11 সেন্টিমিটার। ঠিক আছে, এইবার আমরা যাচ্ছি পরেরটাতে। তার মানে আমাকে এবার ue বার করতে হবে। তাই ue-টা হচ্ছে l মাইনাস v0, তার মানে 14.5 মাইনাস 11 আসলো 3.5। এবং এটা এখানে আমি যদি নাও লিখি, এটাকে আমায় ফাইনালি নেগেটিভ সাইন দিয়ে লিখতে হবে, কারণ ue নেগেটিভ, কাজে এটা আমার নেগেটিভ সাইন আসবেই। এখান থেকে আসেনি, কিন্তু আমি যখন বসাবো তখন এটার একটা নেগেটিভ সাইন আসবে, কাজে এটা 3.5 সেন্টিমিটার। এবার আমায় সেকেন্ড স্টেপে যেতে হবে, তার মানে কোথায় ফাইনাল প্রতিবিম্বটা তৈরি হয়েছে VE সেটা বার করতে হবে। তাহলে আবার আমরা যাচ্ছি 1/VE মাইনাস অফ 1/, মাইনাস 3.5 ইকুয়াল টু 1/4। এটা করলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনসটা করি তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1/VE ইকুয়াল টু 1/3.5, এটা মাইনাস হবে, এটা প্লাস হয়ে গেছে, প্লাস 1/4। এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটা আসছে 1/28। তার মানে VE হচ্ছে 28 সেন্টিমিটার। এবার আমরা একদম সিম্পল যে V/U হচ্ছে ম্যাগনিফিকেশন, সেই ফর্মুলা দিয়েই কিন্তু বার করব। তার মানে m হচ্ছে m0 ইন্টু ME। m0 হচ্ছে যেটা অবজেক্টিভের জন্য যে ম্যাগনিফিকেশন, তার মানে V0/U0 মানে 11/1.1, আর ইন্টু এটা হচ্ছে VE/UE, তার মানে 28/3.5। এই ক্যালকুলেশনটা যদি করা যায়
তাহলে এই আনসারটা আসছে 80। অতএব আমরা যদি বস্তুর আকার পেতে চাই তাহলে বস্তুটা তৈরি হচ্ছে, একটা উত্তর হচ্ছে এটা, তার মানে আমাদের অভিনেত্র থেকে 28 সেন্টিমিটার আগে বস্তু তৈরি হচ্ছে, এটা হচ্ছে তার বস্তুর প্রতিবিম্বের অবস্থান যেটা প্রশ্ন করেছিল। আর 2 নম্বর হচ্ছে যে প্রতিবিম্বের আকার মানে সাইজ কত বড় হবে, তাহলে প্রতিবিম্বের সাইজ H2 সেটা হচ্ছে 80 ইন্টু যেটা ওর সাইজ ছিল 1 মিলিমিটার, 80 ইন্টু 1 তার মানে 80 মিলিমিটার, 80 মিলিমিটার মানে 8 সেন্টিমিটার। এই হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর, আর এই হচ্ছে 2 নম্বর প্রশ্নের উত্তর। আচ্ছা, 2 নম্বরের যে অঙ্কটা সেটা 1 নম্বরের একদম সিমিলার, শুধু যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে যে ফর্মুলা আমরা শিখেছি ম্যাগনিফাইং পাওয়ার বার করার জন্য, সেই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করবো। আচ্ছা, অঙ্কটা কি একটু বলি। সেটা বলছে যে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে যথাক্রমে 0.5 ও 1 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন দুটো লেন্স দিয়ে তৈরি। এই যে স্টেটমেন্ট, এখানে কোথাও কিন্তু বলা নেই কোনটা অভিলক্ষ কোনটা অভিনেত্র। এটা বুঝেই নিতে হবে যে 0.5 সেন্টিমিটার হচ্ছে এখানে F0 আর FE হচ্ছে 1 সেন্টিমিটার। যদিও লেখা নেই কিন্তু সবসময় তাহলে অভিলক্ষের মাইক্রোস্কোপের ক্ষেত্রে অভিলক্ষের ফোকাল লেন্থ অভিনেত্রর থেকে কম হবে, এটা যে মনে ধরেই নিতে হবে যদি কোথাও কোনো মেনশন না করা থাকে তাহলে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে লেন্স দুটির মধ্যে দূরত্ব 16 সেন্টিমিটার, তার মানে ওখানে 14.5 ছিল প্রথমটা, এখানে 16 সেন্টিমিটার। এবং যদি অন্তিম প্রতিবিম্ব স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, তার মানে এবার অন্তিম প্রতিবিম্বটা তৈরি হচ্ছে ডিতে, তার মানে এখানে বলে দিয়েছে যে এই VE যেটা ফাইনালি সেটা ডিতে তৈরি হবে এবং সেটার মান হচ্ছে 25 সেন্টিমিটার, এটা বলে দিয়েছে। তাহলে যন্ত্রটির বিবর্ধন ক্ষমতা নির্ণয় করতে হবে সব মিলিয়ে। তো এইটা যখন আমরা করব তখন আমাদের ওই আবার সেই আগের মেথডেই যেতে হবে। সেটা হচ্ছে যে আমাকে প্রথমে বার করতে হবে যে আমাদের এই জিনিসটা যে VE বলেছে তাহলে UE কত, আচ্ছা তারপরে হচ্ছে V0 প্লাস UE করে এলটা বলেছে তাহলে V0 কত, ঠিক এই প্রসেসেই যেতে হবে এবং ফাইনালি যে ফর্মুলা সেই ফর্মুলাই বসাতে হবে। এখানে যেটা আমি যদি এই ফর্মুলা কাজে লাগাই মানে 1/VE, যেহেতু এটা উল্টো দিকে হচ্ছে কাজে এটা তোমাকে মাইনাস নিতে হবে, -25 প্লাস 1/UE ইকুয়াল টু 1/FE মানে 1। এই নিয়ে যদি UE বার করা হয় তাহলে UE আসবে 25/26 সেন্টিমিটার। আমি এটাকে পরে ফ্র্যাকশনে নিয়ে যাওয়ার পক্ষপাতী, এখনই দরকার নেই। এবার যখন এল বার করবে তাহলে এল হচ্ছে 16 মাইনাস 20 এল না, যখন আমরা V0 বার করব এটা 25/26। এইটা যদি ক্যালকুলেট করো তাহলে এটা আসবে অ্যাপ্রক্সিমেটলি 4 সেন্টিমিটার V0। এইবার সোজাসুজি এম এর যে ফর্মুলা সেটা হচ্ছে -1 মাইনাস V0/F0 ইন্টু 1 প্লাস D/FE। এই ফর্মুলাতে বাকি সমস্ত কিছু বার করার পরে
যদি বসিয়ে দাও তাহলে রেজাল্টটা আসবে, এই সমস্ত ডেটাগুলো বসালে রেজাল্টটা আসবে 756। তার মানে বিবর্ধন ক্ষমতা 756। আর যদি আরেকটু করে অ্যাপ্রক্সিমেশন করা যায় তাহলে 754 আসতে পারে, কিন্তু 756 আসলেই অঙ্কটা একেবারেই ঠিক, কারণ সেটা হচ্ছে আরও একটু বেশি প্রিসিশনে গিয়ে বার করা হচ্ছে। দুটোর মধ্যে খুব একটা তফাৎ নেই, কাজে আমি সাধারণ যে ফর্মুলাটা আর কি বার করতে হবে সেটা দেখিয়ে দিলাম।